সবাইকে শুভেচ্ছা জানিয়ে দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি মমতা জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। টানা বৃষ্টি আর ঢলে তৃতীয় দফায় বন্যা কবলিত সিলেট। হাওরের অল ওয়েদার সড়কের প্রভাব এটি বলছেন বিশেষজ্ঞরা। বেশিরভাগ নদীর পানি বাড়ছে। খুলনা মহানগরীর বিভিন্ন সড়কে পয় নিষ্কাশনের পাইপ ও ম্যানহোল বসাতে ৩ বছর ধরে চলছে খোঁড়াখুঁড়ি। ব্যবহার করা যাচ্ছে না শতাধিক রাস্তা। এবার বিস্তারিত। আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সিলেটের তৃতীয় দফায় দেখা দিয়েছে বন্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটে আবারও বন্যা দেখা দিয়েছে। গতকাল থেকে বৃষ্টি কমলেও সুরমা ও কুশিয়ারার পানি ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এখনও শহরে জলাবদ্ধতা রয়েছে। এছাড়া জেলার সব নদ নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দফায় দফায় বন্যার কারণে দুর্গত এলাকার মানুষ চরম বিপাকে পড়েছেন। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তবে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের অন্যান্য অঞ্চলে পানি নামিয়ে গেলেও ওইখানকার পানি নামে না। আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি। জামালপুরে সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গেল ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র, ঝিনাই ও ঝিঞ্জিরাম সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জায়গা জমি ভাঙ্গিয়া ঘর বাড়ি টেনে সেরে পাইতেছি না। মনে করেন যে বাড়িতে এক হাঁটু করে পানি উঠে গেছে গা। সবই সইতে দিবে গেছে ঘর এক কোমর করে পানি। ঘর তো থাকে হানিছি না, আমরা থাই কোথায় খাই কি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বাড়ায় আবারও বন্যা দেখা দিয়েছে। দ্বিতীয় দফা বন্যায় শিশু ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। নলকূপ ডুবে যাওয়ায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে থাকা খুব কষ্টকর। রান্না বান্নাও করা যাচ্ছে না। এখন আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি। গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। চর খারজানি, কামারজানি, গোঘাট, কুন্দেরপাড়া ও পোড়ার চর সহ অন্তত ২৩টি চর প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে নেত্রকোনায়। কমতে শুরু করেছে নদ নদীর পানি। উবধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে কমলেও বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার ৮টি ইউনিয়নে ৬৪ গ্রামের নিচু এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে সিলেট ও ফেনী থেকে বন্যা পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মীরা। সিলেটে আজ সকাল থেকে আমরা রৌদ্রোজ্জ্বল দিন দেখেছি এবং চেরাপুঞ্জিতে কিন্তু বৃষ্টির পরিমাণের মাত্রা কমে আসছে। তো যদি বলা যায় যে যদি রৌদ্রোজ্জ্বল দিন এবং বৃষ্টিপাতে চেরাপুঞ্জিতে বৃষ্টির মাত্রা কমে আসে তাহলে সিলেটের বন্যা পরিস্থিতির আরও কিছু উন্নতি হবে। তবে এখন বলে রাখি, সিলেটের সুরমা এবং কুশিয়ারার ৬টি পয়েন্টে কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই ৬টি পয়েন্টে যে এবং এছাড়া ৬টি পয়েন্ট ছাড়াও কিন্তু সারি এবং গুয়াইন এসব নদীর পানিও কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২ দিনের যে পানি উন্নয়নের যে তথ্য দেওয়া হয়, এই তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে ৬টি পয়েন্টে কিন্তু পানি অনেক জায়গায় ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অনেক জায়গায় ১০ সেন্টিমিটার উপরে বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ সড়কগুলিতে এখন পানি নেই। মানুষের ঘর বাড়িতে এবং ঘর বাড়ি প্রবেশের মুখে পানি আছে। এখানকার স্থানীয়রা জানান তারা আজ ৩ দিন পর্যন্ত ঠিকমতো খাওয়া দাওয়া খেতে পারছে না। শুকনো খাবার খেয়ে, যারা বন্যার প্রভাবিত তারা শুকনো খাবার খেয়ে দিন যাপন করছেন। তবে তারা ত্রাণ চাচ্ছে না, তারা চাচ্ছে এর একটা টেকসই সমাধান, এখানে একটা টেকসই বাঁধ। স্থানীয়রা জানান প্রতি বছর বন্যা হয়, প্রতি বছর বন্যা তাদের এখানকার রাস্তাঘাট ঘর বাড়ি তুলে নিয়ে যায়। সিলেটে বন্যার পর ফের আলোচনায় কিশোরগঞ্জের হাওরের অল ওয়েদার সড়ক। স্থানীয় প্রশাসন অস্বীকার করলেও নদীগুলোর নাব্য কমার পাশাপাশি সড়কের প্রভাব রয়েছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। কিশোরগঞ্জ থেকে বিজয় রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
সিলেট অঞ্চলে বন্যা হলেই আলোচনা সমালোচনা হয় কিশোরগঞ্জের এ সড়ক নিয়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বন্যার জন্য এই সড়ককে দায়ী করছেন। চলতি বছরে টানা 2 বারের বন্যাতেও সরগরম হয় একই আলোচনায়। সত্যি কি হাওরের সড়ক বন্যার জন্য দায়ী? আমাদের বন্যা তো হইবই, মেঘনার যখন ভরে গেছে গা, বালু দে ভরে গেছে গা, তা আমাদের পানি তো ফুলবই। এই উত্তরের পানি এলাম তাছে, সুনামগঞ্জের পানি এলাম তাছে, সিলেটের পানি এলাম তাছে, সবাই এলাম তাছে, আমরা দেশ তালা এলতাছে। গড়দর ভাঙ্গের সম্ভাবনা আছে, প্রতিদিন প্রায় 1 ফুট 1.5 ফুট করে পানি বাড়তেছে। সমালোচকদের দাবি, সিলেটে আগেও প্রচুর বৃষ্টি হতো, কিন্তু এমন বন্যা হতো না। 2022 সালে সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়। এতে পুরো বিভাগের প্রায় 70 ভাগ পানিতে তলিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, সিলেট সীমান্তে বরাক নদী 2 শাখায় সুরমা ও কুশিয়ারা 300 কিলোমিটার প্রবাহিত হয়ে সংযোগস্থল থেকে মেঘনা নদী তৈরি হয়। এর বাইরে বিবিয়ানা, ধলেশ্বরী, খোয়াই ও কালনী নামেও কিছু শাখা নদী প্রবাহিত হচ্ছে। সিলেট অঞ্চলে পানি কিশোরগঞ্জের মিঠামইনে ধনু নদী পর্যন্ত পৌঁছাতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এই পথে সব হাওরের শেষ প্রান্তে মিঠামইনের অবস্থান এবং তারপরেই সবগুলো নদীর পানি মেঘনা নদীতে পড়ছে। মিঠামইনে পানি জমার পর অল ওয়েদার সড়কে পানির প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। যেখান থেকে এই কালভার্টের ভিতর দিয়ে পানি যাচ্ছে, গেলে দেখা যাবে প্রচন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে। তার মানে হচ্ছে এর রাস্তাটার উজানের দিকে, অর্থাৎ সুনামগঞ্জ সিলেটের দিকে পানির স্তর বেশি, আর রাস্তাটার ভাটির দিকে হচ্ছে অনেক নিচুতে। 2 পাশে অ্যাবাউট 1.3 মিটার, তার মানে অ্যাবাউট 4 ফুট 4.5 ফুট পানির উচ্চতা বেশি। রাস্তাটা না থাকলে কিন্তু পানির উচ্চতার পার্থক্য থাকার কথা না, অর্থাৎ এই রাস্তাটা উজানের দিকে 4-5 ফুট পানি আটকে দিয়েছে। কাজেই পানি নিষ্কাশনে এই রাস্তাটা নিশ্চয়ই বাধার সৃষ্টি করছে। যারা বলছেন তারা দয়া করে মেপে দেখান। এর বাইরে সুরমা, কুশিয়ারা ও মেঘনা সহ সব নদীতে পলি জমার কারণে দ্রুত পানি অপসারিত হতে পারছে না। এতেও তৈরি হচ্ছে বন্যা। এটার সলিউশন হচ্ছে এই রাস্তাটা জায়গায় জায়গায় ভেঙে আরো প্রচুর কালভার্ট তৈরি করা। হাওরের বিশাল জলরাশির বুক চিরে 874.8 কোটি টাকা ব্যয়ে 29.73 কিলোমিটার দীর্ঘ আলোচিত এই সড়কটি নির্মিত হয় 2020 সালে। হাওরের 3 উপজেলায় সড়ক যোগাযোগ সহজ করার পাশাপাশি এটি পর্যটকদের কাছেও আকর্ষণীয়। মাছরাঙা নিউজ ডেস্ক। 2 দিনের ব্যক্তিগত সফরে আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামীকাল পদ্মা সেতুর 2য় বর্ষপূর্তি উপলক্ষে মুন্সিগঞ্জের জাজিরায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জ জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। সফরের 2য় দিনে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু কর্নার এবং আর্ট স্কুল কার্যক্রমের উদ্বোধন, এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। পয় নিষ্কাশনের পাইপ ও ম্যানহোল বসানোর জন্য 3 বছর ধরে খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক খোঁড়াখুড়ি করছে ওয়াসা। এতে ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে নগরীর 67টি সড়ক ও 77টি গলিপথ। এস এ মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। এটি খুলনার টুটপাড়া কবরখানা প্রধান সড়ক। প্রতিদিন অসংখ্য মানুষ আসা যাওয়া করে এই সড়ক দিয়ে, কিন্তু ওয়াসার সোয়ারেজ লাইন স্থাপনের জন্য খোঁড়াখুড়ি ও কেসিসির সংস্কার উদ্যোগের ধীরগতিতে 2 বছরেরও বেশি সময় ধরে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে এই সড়ক। এখানে কবরখানার সামনে অনেক লাশ দাফন হয়, প্রতিদিনই কম বেশি লাশ দাফন হয়। এখান থেকে লাশ আনার জন্য কোনো ব্যবস্থা নাই, রাস্তা দিয়ে আসতে পারে না লোকজন, এই পাশ থেকেও আসতে পারে না, ওই পাশ থেকেও আসতে পারে না। একদিন এই পাশ থেকে আসার সময় এইখানে গুঁতো লেগে লাশটা পড়ে যাওয়ার মতনই অবস্থা।
কেবল টুটপাড়া প্রধান সড়ক নয়, নগরীতে চলাচল অযোগ্য এমন সড়ক শতাধিক। বছরের পর বছর ধরে এসব সড়ক ব্যবহারে ভোগান্তির শেষ নেই বাসিন্দাদের। ভোগান্তিতে আসি, প্রথমে তো এই ড্রেনটা খসলো, গেল ওই এক ঝামেলা, তারপরে দ্বিতীয়বার ওই রাস্তা খসলো, গেল ওই ঝামেলা, তারপরে আবার ওই ড্রেন খসলো। এই মানে প্রায় এই 2-3 বছর ধরে এই চলতিছে। যাওয়া আসা কষ্ট তো হচ্ছেই, বাচ্চাদের স্কুলে যাওয়া, আমাদের এই বয়সে আমরা তো হাঁটতেই পারি না, ঘরের থেকে উঠবো গাড়িতে, রিক্সায়, কিছুই তো পারতেছি না। আজকে 2 বছর যাবত দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় নগরীর পাড়া মহল্লার ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। লোকসানের কারণে দোকান ভাড়াও দিতে পারছেন না অনেকে। আমরা এই রাস্তায় ভুক্তভোগী, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই করুণ। 3 মাস ঘর ভাড়া দিতে পারি না, আমার ঘর ভাড়া, দোকান ভাড়া, ছেলে মেয়ের পড়ালেখা খরচ টানতে খুবই কষ্ট হচ্ছে। কেসিসি বলছে ওয়াসার কাজের ধীরগতি ও খোঁড়াখুড়ি শেষ না হওয়ার কারণে সড়ক মেরামতের কার্যাদেশ দিলেও ঠিকাদাররা কাজ শেষ করতে পারছে না। তবে ওয়াসা বলছে অধিকাংশ সড়কে পাইপলাইন বসানোর কাজ শেষ করে কেসিসিকে জানানো হয়েছে, ফলে সড়ক সংস্কারে কোনো বাধা নেই। আমরা রাস্তা করলাম, কার্পেটিং কাজ করে দিলাম বা ঢালাই কাজ করে দিলাম, ওয়াসা কেটে আবার ওই অবস্থা হয়ে গেল, তাহলে আবার সেই রাস্তা করবো, ফান্ড কোথায় আসবে? ওই কারণে মূলত কাজগুলো দেরি হয়েছে। আমরা 82টা রাস্তার কাজ ধরেছিল, এই 82টা রাস্তার কাজের মধ্যে আমরা প্রায় 60টি রাস্তার কাজ ইতিমধ্যে শেষ করেছি এবং 22টি রাস্তার কাজ চলমান হচ্ছে। কিন্তু যে রাস্তাগুলো আমরা করে ফেলছি 60-70%, সেই রাস্তাগুলো কেসিসি এখন তাদের কন্ট্রাক্টর দ্বারা মেরামত করতে পারে, রাস্তার কাজ করতে পারে। সড়কে ওয়াসার পাইপলাইন বসানোর কাজ শুরুর আগেই কেসিসিকে সড়ক মেরামতের জন্য 110 কোটি টাকা দিয়েছে ওয়াসা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। স্মার্ট বাংলাদেশে বিনির্মাণের লক্ষ্যে পর্যায়ক্রমে সব স্থলবন্দরে ডিজিটাল সেবা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভোমরা ই পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, উন্নত বিশ্বের ন্যায় আমাদের স্থলবন্দরগুলো একদিন স্মার্ট বন্দরে পরিণত হবে। ভোমরা ডিজিটালাইজেশন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাত ধরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে স্থলবন্দর সমূহ আরও এক ধাপ এগিয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠানে স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। যশোরে দোকান থেকে চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের 90টি মোবাইল ফোন সহ চোর চক্রের 3 সদস্যকে আটক করেছে পুলিশ। গতরাতে জেলা সদরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশে। তাদের সবার বাড়ি যশোরে। পুলিশে জানিয়েছে, কয়েকদিন আগে শহরের মির্জা মার্কেটের একটি দোকান থেকে মোবাইল ফোনগুলো চুরি হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া মোবাইল ফোন সহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে। পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনে আজও অচল ছিল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। অনির্দিষ্টকালের কর্মবিরতির পাশাপাশি সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত একযোগে শিক্ষকরা পালন করেন অবস্থান কর্মসূচি। নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শুধু বৈষম্যমূলক নয়, প্রত্যয় পেনশন স্কিম অপরিপক্ক পরিকল্পনা। গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা বলেন, ক্লাস পরীক্ষা ছেড়ে আসায় যে ক্ষতি হচ্ছে এর দায়িত্ব নিতে হবে অর্থ মন্ত্রণালয়কে। আমরা আজকে 4র্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছি এবং এটা আমাদের কন্টিনিউ থাকবে। যে মুহূর্তে আমাদের 3টি দাবি মেনে নেওয়া হবে, ঠিক সেই মুহূর্তে আমরা আমাদের এর কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি থেকে আমরা আমাদের ক্লাসে ফিরে যাব, আমাদের দৈনন্দিন কাজে ফিরে যাব। সাভার ও নোয়াখালী থেকে শিক্ষকদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। আমি এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। গত 4 দিন যাবৎ কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীরা তারা তাদের নিজ নিজ জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আগামীকাল শুক্রবার এবং শনিবার এর মধ্যে যদি আসলে তাদের আন্দোলনের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত আসে, যদি তারা পক্ষে কোনো সিদ্ধান্ত পান এবং রোববার থেকে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবেন। অন্যথায় কিন্তু যদি কোনো সিদ্ধান্ত না পান, আসলে তারা তাদের আন্দোলন
চালিয়ে যাবেন। এদিকে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের এই অব্যাহত আন্দোলনের ফলে বিপাকে পড়েছেন এখানকার অধ্যয়নরত যে শিক্ষার্থীরা। অনেকেরই পরীক্ষা আটকে আছেন এবং যারা আন্দোলন করেছেন তারা আসলে তাদের যে শ্রেণীতে পাঠদান এবং সকল ধরনের পরীক্ষা কিন্তু তারা বর্জন করেছেন, যার ফলে আসলে এখানকার শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। তো আসলে শিক্ষার্থীদের দাবি হচ্ছে আসলে তাদের এই দাবিটা যদি পূরণ না হয়, যদি এভাবে অব্যাহত আন্দোলন চলতে থাকে, তাহলে তারা সেশন জট সহ আসলে নানাবিধ সমস্যায় পড়বেন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 10টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তারা বেরিয়ে প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। বেলা 12:30 পর্যন্ত ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে তারা। একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে। দুপুরে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়লে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছে। পরে তারা ঢাকা জামালপুর রেলপথ অবরোধ করে। আমাদের কর্মসূচির মেন উদ্দেশ্য আমরা আমাদের অধিকার আদায় যথেষ্ট সোচ্চার এবং আমরা চাই আমাদের অধিকার যেন আমরা আদায় করতে পারি। কখনো একটা জাতি শুধুমাত্র কোটার উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে না। আমরা অপেক্ষা করছি হাইকোর্টের আজকের রায়ের জন্য। যদি রায় এই পদ্ধতিটি স্থগিতের আমাদের পক্ষে আসে তাহলে আমরা আনন্দ মিছিলের মাধ্যমে আমাদের কর্মসূচি শেষ করে দেব। যদি আমাদের পক্ষে না আসে তাহলে আমরা প্রতিদিন লাগাতার কর্মসূচির মাধ্যমে এবং আজকের প্রোগ্রামের শেষে আমাদের যে আহ্বায়ক প্যানেল আছে 4 জনের, তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের এসি বগির 2টি জানালার গ্লাস ভেঙে যায়। গতরাতে সোনাইমুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায় বুধবার বিকেলে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যায়। রাতে ট্রেনটি লাকসাম হয়ে সোনাইমুড়ি স্টেশনে ছেড়ে যাওয়ার পর আকস্মিক ট্রেনে পাথর ও কাঠের টুকরো ছুটতে থাকে দুর্বৃত্তরা। বান্দরবানের সাবেক আইজিপি বেনজিরের 25 একর জমিতে রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসক শাহ মোজাইদ উদ্দিন ও তার নেতৃত্বাধীন টিম সোয়ালক ইউনিয়নে বেনজির ও তার পরিবারের জমি পরিদর্শন করেন। পরে আদালতের আদেশ ছাড়া এই সম্পত্তি বিক্রয়, হস্তান্তর অথবা বিনিময় করা যাবে না বিজ্ঞপ্তি দিয়ে সাইনবোর্ড স্থাপন করা হয়। দেখভাল জেলা প্রশাসক বা রিসিভারের পক্ষে করে থাকবেন। তারা যে আদালতের নির্দেশনা আছে সেই মোতাবেক 2 মাস পর পর যে প্রতিবেদন প্রেরণ এবং আয় ব্যয় হিসাবগুলো সেগুলো এই আদালতকে দুদকের মাধ্যমে আদালতে অবহিত করে। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো নৌবাহিনীর মিডশিপম্যান 2021 ব্রাভো এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2024 আলফা ব্যাচের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। সকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত এই কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। এবার বাংলাদেশ নৌবাহিনীর 57 জন মিডশিপম্যান এবং 12 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 69 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এর মধ্যে সেরা চৌকুশ মিডশিপম্যান হিসেবে সোর্ড অফ অনার অর্জন করেন মিডশিপম্যান মুনকাসির আবেদিন আলভি। এছাড়া নৌপ্রধান স্বর্ণপদক অর্জন করেন মিডশিপম্যান মোহাম্মদ তৌসিফ উল হক ও বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন। স্বর্ণপদক লাভ করেন অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট মোনাজাতি জান্নাত। পরে কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভারতের নৌবাহিনী প্রধান বক্তব্য রাখেন। ফরিদপুরে অস্থির হয়ে ওঠা ডিমের বাজারের দাম সহনীয় পর্যায়ে আনতে বিভিন্ন বাজার ও আড়তে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকাল থেকে দুপুর পর্যন্ত চালানো এই অভিযানে ডিমের দামে কারসাজি, ক্রয় বিক্রয় রসিদ না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ এবং প্রদর্শন না করার অপরাধে 2টি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখের নেতৃত্বে বাজার তদারকি অভিযানে জেলা কৃষি বিভাগ এবং জেলা পুলিশের টিম সার্বিক সহযোগিতা করে। পাবনায় মাদক বিরোধী অভিযানে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের 4 সদস্য সহ 6 জন আহত হয়েছেন। গতকাল পাবনার রাধানগরের সিঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই জাকির হোসেন জানান, ওই এলাকায় অভিযান চালানোর সময় পৌরসভার 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান রাজীব ও তার লোকজন হামলা চালায়। পরে পুলিশকে খবর দিলে তাদের উপরও
হামলা চালানো হয়। চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ কয়েক দফা দাবিতে চতুর্থ দিনের মতো দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সকালে ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা চতুর্থ দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন। নরসিংদীতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি জানানো হয়। কর্মবিরতি চলে সকাল বিকেল 5টা পর্যন্ত। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। মানিকগঞ্জের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে যথেষ্ট অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও সাপে কাটা রোগীকে পাঠানো হচ্ছে ঢাকার হাসপাতালে। মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভেলাবাদ এলাকায় বাড়ির পাশে শাক তুলতে গিয়ে রাসেলস ভাইপারের ছোবলে অসুস্থ হয়ে পড়েন রোকেয়া বেগম। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে জেলা সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সদর হাসপাতাল আবার তাকে পাঠায় স্থানীয় কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও অ্যান্টিভেনম না দিয়ে তাকে ডাক্তাররা পাঠিয়ে দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। 15 দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে নিজ গ্রামে বাড়িতে ফেরেন রোকেয়া। কিন্তু সাপে কাটার পর একের পর এক হয়রানির দুঃসহ দিনগুলোর কথা ভুলতে পারছেন না তিনি। ডাক্তারে বলল, গেলাম পরে দাঁড়া দিল প্যারাসিটামল আরই দিল গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিল, দেওয়ার পরে কইছে আপনাদের ছুটি। শুধু রোকেয়া বেগমই নন, পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা হাসপাতালে গিয়ে সাপে কাটা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ করেছেন আরও অনেকে। ঢাকা মেডিকেল থেকে ঠিক হয় একটু সুস্থ হয়েছিল, পরে বাসায় আসছিল, ঢাকায় ওনার ভাইয়ের বাসা, বাসায় এসে আবার আইলি জালি পরে অবস্থা খারাপ, আবার হাসপাতাল নিয়ে গেছে। যারা আক্রান্ত হয়েছে তাদেরকে ঢাকা নিয়ে যাওয়া পর্যন্ত হয়তো সময় হয় নাই। জেলা সিভিল সার্জনের দাবি, রোগীর অবস্থা বেশি সংকটাপন্ন হওয়ায় বিশেষ পরীক্ষা নিরীক্ষার প্রয়োজনে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়নি। আমরা রাসেল ব্যাপারের উপদ্রব্য বাড়ার পরেই আমরা 5টা উপজেলায় অ্যান্টিভেনাম পাঠিয়ে দিয়েছি এবং সেখানে অ্যান্টিভেনাম রয়েছে। যদি আর্লি স্টেজে আসে কেউ, তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করে এই সমস্ত অ্যান্টিভেনাম দিয়ে চিকিৎসা করা সম্ভব। কিন্তু যদি লেট স্টেজ হয়ে যায়, সেখানে অনেক সময় ইনটিউবেশন লাগে, আইসিইউ সাপোর্ট লাগে, সেক্ষেত্রে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়াটা কঠিন। তখন তাকে সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে। গেল 3 মাসে জেলায় রাসেলস ভাইপার সহ বিভিন্ন বিষধর সাপের ছোবলে মানিকগঞ্জে অন্তত 11 জন মারা গেছে। মাছরাঙা নিউজ ডেস্ক। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। টানা বৃষ্টি আর ঢলে তৃতীয় দফায় বন্যা কবলিত সিলেট। হাওরের অল ওয়েদার সড়কের প্রভাব এটি বলছেন বিশেষজ্ঞরা। বেশিরভাগ নদীর পানি বাড়ছে। খুলনা মহানগরীর বিভিন্ন সড়কে পয় নিষ্কাশনের পাইপ ও ম্যানহোল বসাতে 3 বছর ধরে চলছে খোঁড়াখুঁড়ি, ব্যবহার করা যাচ্ছে না শতাধিক রাস্তা। শিক্ষক কর্মচারীদের আন্দোলনে অচল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। কোটা বিরোধীরা আজও অবরোধ করেছে বিভিন্ন সড়ক। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।